আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা গত পর্বে আমরা পড়িয়েছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। আজকে আমরা পড়াবো বোরের পরমাণু মডেল। তো বিজ্ঞানী বোর 1911 সালে রাদারফোর্ডের দেওয়া সেই মডেলকে সংশোধন করে 1913 সালে একটি মডেল প্রস্তাবনা দেন। এই মডেলটি আমরা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। তো বোরের পরমাণু মডেলে তিনটি সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্ত তিনটি কি আমরা ভালোভাবে বুঝি। প্রথমে এই যে পরমাণুতে যে কক্ষপথগুলো থাকে, একটা পরমাণু আমরা ধরলাম পরমাণুটি বৃত্তাকার। তো এই পরমাণুতে যে কক্ষপথগুলো থাকে তিনটি সিদ্ধান্ত আছে, সেটা আমরা এ বি সি এইভাবে জানবো। তো এতে বলা আছে পরমাণুতে যে কক্ষপথগুলো আছে সেখানে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো সব কক্ষপথে ঘুরতে পারে না। ইলেকট্রনগুলো সব কক্ষপথে ইচ্ছা মতো এইভাবে নিজের মন মতো যেখানে মন চাইলে সেভাবে ঘুরতে পারে না। কক্ষপথে পরমাণুগুলো ইলেকট্রনগুলো এই পরমাণুর যে কক্ষপথ থাকে সেই কক্ষপথে নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই ইলেকট্রনগুলো ঘুরতে পারে। নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই ইলেকট্রনগুলো ঘুরতে পারে। তো এখান থেকে আমরা জানলাম যে পরমাণুর যে কক্ষপথ সেই কক্ষপথের আকার বৃত্তাকার। তো এই যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে এই কক্ষপথগুলোর একটা নাম আছে বিভিন্ন, যেমন প্রধান শক্তি স্তর, শেল, অরবিট ইত্যাদি। প্রধান কক্ষপথ শেল, অরবিট, তারপরে হচ্ছে স্থির কক্ষপথ। তো এই যে শেল, অরবিট, কক্ষপথ এগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান আছে 1, 2, 3, 4 এইভাবে। তো এন সমান যখন 1 হয় তখন একে কে দিয়ে প্রকাশ করা হয়। এই প্রধান শক্তি স্তরকে তখন এন সমান 1 হলে তখন এটাকে বলে কে। এন সমান 2 হলে এল দিয়ে প্রকাশ করা হয়, এইটাকে বলে কে। এন সমান 2 হলে এটাকে বলে এল। এন সমান 3 হলে এই শক্তিপথটিকে বলা হয় এম। আর এন সমান 4 হলে এটিকে বলা হয় হচ্ছে এন। কে, এল, এম, এন। এই এন সমান 1 হলে এই প্রধান শক্তি স্তরকে বলা হয় কে। এন সমান 2 হলে প্রধান শক্তি স্তরকে বলা হয় এল। এন সমান 3 হলে এম নামে প্রকাশ করা হয়। এন সমান 4 হলে এন দিয়ে প্রকাশ করা হয়। তো প্রথম যে সিদ্ধান্ত সেটি থেকে আমরা জানতে পারলাম যে ইলেকট্রন গুলো পরমাণুর কক্ষপথে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না। এগুলো কতগুলো অনুমোদিত কক্ষপথে বৃত্তাকার যে অনুমোদিত কক্ষপথ আছে সেইগুলোতে ঘোরে। তো এই সেই সেই যে কক্ষপথ সেগুলোর নাম হচ্ছে প্রধান শক্তি স্তর অথবা শেল অথবা অরবিট, যে কোনো একটি স্থির কক্ষপথ। তো ওই প্রধান শক্তি স্তরগুলোকে আমরা দেখলাম যে এন দিয়ে প্রকাশ করা যায়। এন সমান 1, 2, 3, 4 এভাবে। তো এন সমান 1 এর মান, এন সমান 1 হলে কে হয়, এন সমান 2 হলে এই শক্তি স্তরের নাম হয় এন, এন সমান 3 হলে এম, এন সমান 4 হলে হয় এন। তো এই ছিল প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্তে কি বলা হয়েছে? দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে যে দ্বিতীয় সিদ্ধান্ত, আমরা প্রথম সিদ্ধান্ত দেখলাম, দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে এই যে পরমাণুর যে ইলেকট্রন
সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এই যে মানে ইলেকট্রনগুলো ঘুরে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এম ভি আর সমান সমান NH ডিভাইডেড বাই 2 পাই। কৌণিক ভরবেগ দ্বারা আমরা বুঝি এম ভি আর সমান সমান NH ডিভাইডেড বাই 2 পাই। তো এম ভি আর NH এগুলোর প্রত্যেকটার একটি আলাদা আলাদা পরিচয় আছে, তো আমরা পরিচয়গুলো প্রথমে জেনে নিই। এই যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো ঘুরে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার সূত্র আছে এম ভি আর সমান সমান NH ডিভাইডেড বাই 2 পাই। তো এখানে আমরা এম সমান সমান কি পাই? এম সমান সমান আমরা পাই পাই ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধ, সেই কক্ষপথের ইলেকট্রনের ভর। এম সমান সমান হচ্ছে ইলেকট্রনের ভর, আর ভি সমান ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে না, আর আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার ব্যাসার্ধ, আর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। তো এম ভি আর সমান ইলেকট্রনের ভর বেগ। তো এই যে ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে, ইলেকট্রন ওইটা ইলেকট্রনের বেগই, তবে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ। আর এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এনকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ এন সমান 1 2 3 4, অর্থাৎ ওই এই যে এন সমান 1 হলে কে এল এম এন এইগুলো সেই 1 2 3 4 5, এন এর মান 1 2 3 4 5। আর পায়ে হচ্ছে মান হচ্ছে একটা কনস্ট্যান্ট 3.1416। তো এই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধ, ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, আর এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4, আর পাই হচ্ছে 3.1416, একটা ধ্রুবক মান। তো এই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ দিয়ে আমাদেরকে বলতে পারে যে ওই এম এর ভ্যালু, আর এর ভ্যালু, এন এর ভ্যালু, এইচ এর ভ্যালু দিয়ে আমাদেরকে বলতে পারে যে ভি বের করো, অথবা বাকি সবগুলো দিয়ে বলতে পারি এম এর মান বের করো। তো ওইগুলো আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখবো যে এটার ব্যবহার। তো আপাতত আমাদের এইটুকু জানলে চলবে, কৌণিক ভরবেগ সমান এম ভি আর সমান NH/2 পাই। তো এরপরে আমরা শিখব 3 নম্বর যে সিদ্ধান্ত, সেটি কি? তো এই যে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলাচল করে তখন শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে
যেমন এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসলে অথবা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে গেলে ইলেকট্রনের শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। তো শক্তি শোষণ কখন ঘটে আর শক্তির বিকিরণ কখন ঘটে? শোষণ অথবা বিকিরণ। তো ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসে তখন শক্তির শোষণ ঘটে। তখন শক্তির শোষণ ঘটে। নিম্ন কক্ষপথ থেকে যখন ইলেকট্রন উচ্চ কক্ষপথে আসে তখন শক্তির শোষণ হয়। শক্তি শোষণ হয়। আর ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নির্গমন হয় তখন শক্তির বিকিরণ হয়। তো এই দুইটা জিনিস আমরা সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। ধরো কোনো মানুষ যখন বড়লোক থাকে, তার অনেক টাকা পয়সা থাকে, তখন সে মানুষটি নিচতলায় যদি তার বাসা থাকে তাহলে সে টাকা পয়সার থাকার কারণে আরও উপরের তলায় আরও ভালো একটি বাসায় সে থাকতে পারে। তো যখন তার শক্তি শোষণ হয়, অর্থাৎ অনেক টাকা পয়সা সে ইনকাম করে, তখন সে গরিব অবস্থা থেকে বড়লোক অবস্থায় ওঠে, অর্থাৎ নিচতলা থেকে উপরতলায় যায়। আর যখন তার শক্তি কমে যায় অর্থাৎ সে গরিব হয়ে যায় তখন উপরতলায় থাকলেও টাকা না থাকার কারণে সে নিচের তলায় গমন করে। তো এইভাবে আমরা মনে রাখবো যে গরিব লোক থেকে বড় লোক হলে অর্থাৎ উপরতলা নিচতলা থেকে উপরতলায় উঠলে শক্তিটা শোষণ হয়, অর্থাৎ শক্তি টাকা ইনকাম হয়। আর যখন টাকা না থাকে অর্থাৎ টাকা কম থাকে, শক্তি বিকিরণ হয় অর্থাৎ শক্তি ছেড়ে দেয়, তখন ওই উপরতলা থেকে নিচের তলা অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে, তখন শক্তির বিকিরণ ঘটে। তো এই হচ্ছে শক্তির বিকিরণ। তো শক্তি শোষণ অথবা বিকিরণ, এটা আমরা এই শোষিত বা বিকিরিত শক্তির একটা পরিমাণ আছে। তো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা আমরা দেখি। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এইচ নিউ সমান সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এইখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এর আগে আমরা যে সূত্রটি পড়ালাম ওইখানে সম্ভবত এইচ এর ব্যাখ্যা দেওয়া হয়নি, NH ডিভাইডেড বাই 2 পাই। তো ওইখানেও এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মানটা আসলে 6.66 গুণ 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগটা কত, 3 গুণ 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। আর মিউটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এই যে শক্তিটা শোষিত হচ্ছে অথবা বিকিরিত হচ্ছে তার কম্পাঙ্ক। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এইচ মিউ হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এই যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন নামে, যখন উপরের থেকে নিচতলায় যায় তখন কি হয়, শক্তির বিকিরণ ঘটে। তো শক্তির বিকিরণ ঘটলে যে আলো বিকিরণ করে, সেই আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয় অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে দেওয়া হয় তখন এক ধরনের পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এই যে আলোটা মানে অর্থাৎ আলো যখন বিকিরণ হয়, শক্তি শোষণ বা বিকিরণ ঘটলে যে আলোটা তৈরি হয়, আলোটা আসে, সে আলো বিকিরণ করে, সেই আলো বিকিরিত আলোকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করা হয় তাহলে একটি পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। তো এই ছিল বোরের মডেল। তো বোরের মডেলে কিছু সীমাবদ্ধতা আছে। এবার আমরা সেই সীমাবদ্ধতা এবং সাফল্য দেখব। এগুলো আমরা মুখে বলে দেব, তোমরা বই থেকে পড়ে নিবে। তো আমরা এখন আগে সাফল্য দেখব।
সাফল্য 1 2 3। বিজ্ঞানী রাদারফোর্ড যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যে মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যে ঘুরতেছিল, ঠিক তেমনই বিজ্ঞানী রাদারফোর্ডের মতে ইলেকট্রনগুলোও পরমাণুর চারপাশে ঘুরতে থাকে। তো এই যে ঘুরতে থাকে, এই ঘোরার যে কক্ষপথ, সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু বলেন নাই। তো বিজ্ঞানী নিলস বোর এখানে বলেছেন তার যে সিদ্ধান্তের ভিতরে যে এই কক্ষপথের আকৃতি হচ্ছে গোল। এইভাবে তিনি কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দিয়েছেন। তার 2 নম্বর যে তো শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে ওর গঠনে কেমন পরিবর্তন হয় তা বলা হয়নি, কিন্তু বিজ্ঞানী বোর বলেছেন যে ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গমন করে তখন শক্তির বিকিরণ হয়, আর ইলেকট্রন যদি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ওঠে তখন শক্তির শোষণ হয়। তো এটা ছিল বোরের 2 নম্বর সাফল্য। বিজ্ঞানী বোর আরও এক জায়গায় সফলতা দেখিয়েছেন। তিনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন। তো রাদারফোর্ডের সাফল্য 3টে। একটি হচ্ছে কক্ষপথের আকার যে গোলাকার, তিনি এটা বলতে পেরেছেন, যেটা রাদারফোর্ড পারেনি। আর রাদারফোর্ড ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গেলে বা ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে তার গঠনে কেমন পরিবর্তন হয় তা বলেননি, কিন্তু বিজ্ঞানী বোর এই ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে যে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ এবং নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় সেটা বলেছেন। আর পারমাণবিক এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেন। তো এই ছিল রাদারফোর্ডের সাফল্য। রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতাও আছে এই বিজ্ঞানী বোরের। তো আমরা সীমাবদ্ধতাগুলো জানি। বিজ্ঞানী বোর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেন সম্পর্কে ধারণা দিলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেননি। এটা হচ্ছে তার 1 নম্বর সীমাবদ্ধতা। এরপর আমরা জানবো 2 নম্বর সীমাবদ্ধতার ভিতরে বিজ্ঞানী বোর বলেছেন পরমাণু ভিতরে ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করলে আধুনিক যে ইলেকট্রো আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু পরবর্তীতে ইলেকট্রনিক যে অণুবীক্ষণ যন্ত্র সেটি আবিষ্কার হওয়ার পর দেখা গেছে যে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করলে সেটি একটি নয়, অনেক ছোট ছোট অনেকগুলো রেখার সমষ্টি, অর্থাৎ একটি রেখা এভাবে পাওয়ার কথা বিজ্ঞানী বোরের মতে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে রেখাগুলো এইভাবে ভাঙা ভাঙা অবস্থায় থাকে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গমন করলে। তার 3 নম্বর যে সীমাবদ্ধতা সে হচ্ছে শুধু তিনি তার যে অনুসিদ্ধান্ত 1-এর ভিতরে বলেছেন যে ইলেকট্রনগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই না, ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথেও ভ্রমণ করে। তো এই হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা কি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেননি। আর 2 নম্বরটা হচ্ছে তিনি ইলেকট্রন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে শুধু যে বৃত্তাকার কক্ষপথ তাই না, ইলেকট্রন পরবর্তী দেখা গেছে যে উপবৃত্তাকার কক্ষপথেও ভ্রমণ করে। আর একটা হচ্ছে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে যদি গমন করে তখন দেখা যায় যে একটি মাত্র বর্ণালী পাওয়ার কথা, কিন্তু আধুনিক যে ইলেকট্রোস্কোপ যে যন্ত্র আছে সেটাতে দেখলে দেখা যায় যে একটি রেখায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমন্বয়ে গঠিত, সেম এইরকম। তো এই ছিল আজকে আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। তো আজকে আমরা দেখলাম বিজ্ঞানী পরমাণু মডেলের 3টি সিদ্ধান্ত, তার
পরমাণু মডেলের কি সাফল্য রাদারফোর্ডের থেকে, আর তার পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।